আপনারা দেখছেন সুস্থ থাকুন স্কাই নিউজ বাংলায়। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত রেলিভেন্ট আমাদের প্রত্যেক দিনকারের জীবনে এবং যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। মন মন বলে আমি মনের কথা জানি না, কথা তো আমরা শুনেছি। মনকে আমরা কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না। শরীরকে খানিকটা বুঝে উঠতে পারলেও মন যেন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আর এই মনকে ছুতেই আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য। স্বাগত আপনাকে। প্রথমেই স্যার আমি যেটা জিজ্ঞেস করব যে আপনি এরকম একটা খটোমটো ফিল্ড চুজ কেন করলেন? মানে আমি যখন অল ইন্ডিয়া এক্সামে 17 র্যাঙ্ক করেছিলাম তখন আমার তো বিরাট একটা চিন্তা হলো কেন হলো, কারণ সাইকিয়াট্রিস্ট মানে হচ্ছে চলতি বাংলায় বলে পাগলের ডাক্তার, সাধু বাংলায় একটা ভালো নাম আছে মনোরোগ বিশেষজ্ঞ। লোকের একটা ধারণা ছিল সাইকিয়াট্রিস্টরা নিজেরা মনে হয় হাফ পাগলা হয়, কিন্তু থ্যাঙ্কফুলি এখন এই স্টিগমা গুলো চলে যাচ্ছে এবং এখন from womb to tomb across all generation in both genders people are bound to suffer from stress, anxiety, depression. তাই একটা জায়গায় আমার মনে হয় আমি এমন একটা পেশায় কাজ করি বিশেষজ্ঞ হিসেবে যেখানে we do not treat an individual, আমরা একজনকে চিকিৎসা করি না, একজনের মাধ্যমে এন্টায়ার ফ্যামিলি ইজ গেটিং বেনিফিটেড। এটা একটা হিউজ ফিল্ড এবং এটা হচ্ছে ডিকেড অফ নিউরোসায়েন্স। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন দুটো করে মোবাইল, 3টে সিম কার্ড, কিন্তু কারো মুখে হাসি নেই সেই দিকে। তাই আমাদের এখন দিন দিন এই ডিমান্ড বাড়ছে এই ফিল্ডে এবং এখন স্টিগমাটা ব্রেক করে লোকজন এগিয়ে আসছে আমাদের কাছে, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হচ্ছে এবং তা থেকে একজন মানুষ অসুস্থতার থেকে সুস্থতার পথে চলে আসছে। এটাই আমার আসলে প্রশ্ন ছিল যে আগে একটা ট্যাবু ছিল, এখন আপনি বলছেন তাহলে এটা একটু একটু করে কমছে, মানুষ আস্তে আস্তে এটাকে স্বাগত জানাচ্ছে। নাহলে তো আমার বিয়ে হতো না, কারণ পাগলের ডাক্তারের সাথে আগে তো বিয়ে হয় না এরকম শুনেছি, কিন্তু ট্যাবু ডেফিনেটলি কমছে। থ্যাঙ্কফুলি এখন আস্তে আস্তে যেটা হচ্ছে যে স্টিগমা, প্রিজুডিসেস, সিনিসিজম এগুলো একটা রোড ব্লক ছিল, যার ফলে কি আমরা একটা টার্ম ইউজ করি ডিউরেশন অফ আনট্রিটেড পিরিয়ড। ধরো একটা মানুষের একটা মনোরোগ হলো, তারপরে চলে যাবে ঝাড়ফুঁক করতে, টুকটা, গোঝা, গুনিন, তারপর জেনারেল ডক্টরের কাছে এবং যদি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা হয় ভয় পেয়ে যাবে, সে জানে না। এখন আমাদের মিডিয়ার থ্রু দিয়ে অনেক প্রচারটা হচ্ছে এবং সেই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের মুভিজে অনেক কিছু সিনেমা আসছে, তার থেকে কিন্তু মানুষ জানছে এবং যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান সেটা হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতে 1 নম্বর অসুখ হচ্ছে ডিপ্রেশন বা মানসিক অবসাদ। এবং মানসিক অবসাদের মধ্যে 100 জন রোগীর মধ্যে 15% মানুষ কখনো না কখনো আত্মহত্যার চেষ্টা করবে এবং আত্মহত্যা বা সুইসাইড ইজ 100% প্রিভেন্টেবল। একবার হয়ে গেলে তো তার কোনো চিকিৎসা নেই। তাই এখন যখন এরকম ঘটনা ঘটে আমরা দেখতে পাই এবং একটা মানুষ যে ঘরের একটা করে বন্দী হয়েছিল, নিজেকে গুটিয়ে রেখেছিল, কারোর সাথে মেলামেশা করছে না, ড্রাগস নিচ্ছে এবং সম্পর্কের টানাপোড়েন, দ্বিতীয় নারী তৃতীয় পুরুষের প্রবেশ ঘটছে, এই সমস্ত সমস্যায় জর্জরিত জায়গা থেকে আমাদের পেশাদারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই মধ্যে সামাজিক আন্দোলন কিন্তু উঠে আসছে। মানে এরপরে আমার এই প্রশ্নটা আসতো যে আমাদের এত স্ট্রেস বেশি, মানে কাজের চাপ প্রত্যেকটা জায়গাতে, আইটি সেক্টর থেকে শুরু করে যে কোনো জায়গাতে রাতে মানুষের ঘুম হচ্ছে না এবং বিশেষত ইয়াং জেনারেশন এই স্ট্রেসটা কাটাতে নেশাসক্ত হয়ে পড়ছে। তারা ভাবছে যে নেশা করলে বোধহয় এটা কিছুটা সামলানো যাবে এবং তারপর আর তারা সেটা থেকে বেরোতে পারছে না। দেখো, তুমি যদি এক্স অ্যাক্সিসে গাণিতিক সূত্র অনুযায়ী স্ট্রেসটাকে রাখো আর ওয়াই অ্যাক্সিসে রাখো পারফরমেন্স, প্রথম দিকে একটু স্ট্রেসে কিন্তু পারফরমেন্স ভালো হয়, বলকে একটু পরীক্ষার আগে টেনশন করলো, ভালো করে সিরিয়াসনেসটা, কিন্তু একটা লেভেল আছে ডিওয়াই বাই ডিএক্স আমরা বলি, যেটাকে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, এই লেভেলের স্ট্রেসের পর কিন্তু পারফরমেন্সের গ্রাফটা নিম্নমুখী হয়। এই স্ট্রেসের পরে হ্যান্ডেল করা যায় না, তো এই পয়েন্টটাকে বলে ইনস্ট্রেস, তারপরে আসি ডিস্ট্রেস। এবার এই যে তরুণ প্রজন্ম এখন 10 থেকে 19 বছর যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মানব সম্পদের যদি মূল্যায়ন করি সেই দিকে, তারা এই একটা রং কোপিং মেকানিজমে চলে আসে। এই যে 26শে জুন এই মাসে আমাদের ইন্টারন্যাশনাল ড্রাগ এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং আমরা উদযাপন করলাম। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে ভারতবর্ষের যে 138 কোটি জনসংখ্যা, তার মধ্যে কম বেশি 25 কোটি মানুষ কিন্তু নিকোটিনের আসক্তি আছে। নিকোটিন মানে আমরা সিগারেট মানে স্মোকিং করি, স্মোকলেস টোব্যাকো রয়েছে, চিউইং টোব্যাকো, এবং 5 কোটি মানুষের বাইরে প্রায় 1 কোটি মানুষ কমপক্ষে কম বেশি অ্যালকোহলের ডিপেন্ডেন্সে ভুগছেন এবং প্রায় আরো কিছু মানুষ, ধরুন অ্যারাউন্ড 70 থেকে 75 লক্ষ মানুষ, তারা হার্ড ড্রাগস যেমন হেরোইন, ওপিয়েড এগুলো নিচ্ছেন বা কোকেন এই জাতীয় সমস্যা, সিনথেটিক ড্রাগস। এই যে টোটাল যে সংখ্যাটা, এরা প্রায় আনুমানিক ধরুন 35 কোটি ভারতবাসী নয়,
35 কোটি পরিবার ভুগছে, কারণ একজন মানুষের সাথে 4 জন করে পরিবার যদি থাকে, তাহলে ড্রাগসের নেশাটা প্রথমে লোকেরা এক্সপেরিমেন্টাল ইউজ করে, মনে করে একদিন বন্ধু বান্ধবের সাথে পিয়ার প্রেসারে খাওয়া দাওয়া করে, এবং সেটা হোস্টেল লাইফে দেখি। গেটওয়ে ড্রাগ বলা নিকোটিনকে, প্রথম যে নেশাটা করে সেটা হচ্ছে স্মোকিং করে, তারপর একেবারে উইডস মানে ক্যানাবিস আসে, অ্যালকোহল আসে, এবং আরো হার্ড ড্রাগসে যায়, এবং একটা মানুষ পর্যন্ত ব্যর্থতায় চলে যায়। এবং এটা এবং করে তাদের রিওয়ার্ড সার্কিট আছে ব্রেন, কেউ ইচ্ছে করে নেশা করে না, নেশা মুক্ত করবো বলে পদযাত্রা আমি করতেই পারি অ্যাওয়ারনেস জেনারেশন, কিন্তু একটা সাইন্টিফিক মডেল আছে ট্রিটমেন্টের জন্য। তাই যখন কেউ নেশা করছে, প্রথমে একটা এক্সপেরিমেন্টাল ইউজ থেকে রেগুলার ইউজ হয়, রোজ খেতে থাকে, তারপরে ডিপেন্ডেন্স মানে হচ্ছে তখন সে নির্ভরশীল হয়ে গেল, ছাড়া বাঁচতে পারবে না। এবং তার দুটো ক্রাইটেরিয়া হচ্ছে টলারেন্স আর উইথড্রল সিম্পটম। টলারেন্স মানে ধরো আগে কেউ 3 পেক খেলে মদ খেলে নেশা হতো, এখন তাকে 6 পেক খেতে হচ্ছে, তারপরে হয়তো একদিন আসবে 12 পেক খেতে হবে। আর উইথড্রল সিম্পটম হচ্ছে যখন সেই ড্রাগসটা পাচ্ছে না, ধরো সিগারেট পাচ্ছে না, সকালবেলা ঘুম থেকে উঠেই যে ফার্স্ট সিগারেটটা সে কত তাড়াতাড়ি নিচ্ছে, উইদিন 5 মিনিটস ইউজুয়াল লোকজন নেয়, এবং আমরা জানি ওয়াশরুমে যাওয়ার আগে একটা সিগারেট নিয়ে যেতে হয়। তো এই যে জায়গাটা বুঝতে যে এই টাইমটা যত তাড়াতাড়ি উঠছে, উইথড্রল সিম্পটম হচ্ছে একটা ফিজিওলজিক্যাল হয়, শরীর কাঁপতে থাকে, বুক ধরফর করে, সাইকোলজিক্যাল কনসেন্ট্রেশন পাই না, মনোসংযোগ। আমরা অনেক দিন থেকে দেখেছি, এবং শার্লক হোমসের গল্প থেকে শুরু করে ফেলুদা সবসময় বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে হবে, এই যে জিনিসটা আমাদের একটা মডেল এপিটামাইজ করা হয়েছে, এই জায়গা থেকেই একটা চলে আসছে। কিন্তু এখনকার দিনের যুব সমাজকে প্রথমেই বুঝতে হবে যে এটা হচ্ছে রং কোপিং মেকানিজম, নট গোয়িং টু হেল্প, আমার কোনো উপকার তো করবেই না, বরঞ্চ এর থেকে বিরত থাকবে, তাহলে বলে আমি অনেক মনোসংযোগ করতে পারবো, ক্লান্তি আসবে না। এবং এই জাতীয় নেশার যে সার্কিটটা আছে সেটা একটা রিওয়ার্ড সার্কিট। আমরা একটা সিনেমা দেখেছি কিক বলে, সেই কিক বলে যে কিকটা আসে, ব্রেনেও একটা কিক আসে, কিন্তু সেই কিকটা একটা ন্যাচারাল রিওয়ার্ড। ধরো সেই জিনিস তুমি একটা এক্সামে ক্র্যাক করেছো, তোমার একটা দারুণ ফিলিং হবে, এবং আমার সেটা হলো ন্যাচারাল রিওয়ার্ড, পজিটিভ ডোপামিন রিলিজ হবে। কিন্তু যখন আমি এটা পারবো না, রং কোপিং মেকানিজম, তখন আমি কি করবো, নেশার আশ্রয় করবো। এবং তুমি দেখো না, আমাদের সিনেমাতেও সেই দেবদাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অমানুষ যখন দেখা যাচ্ছে প্রেমে প্রত্যাখ্যাত হচ্ছে, তখন মদের বোতল হাতে নিয়ে চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে এখন ইদানিং 15 বছর ধরে রূপালী পর্দার এই যে চলচ্চিত্রায়ন হচ্ছে, সেটা অনেক একটা পজিটিভ মেসেজ যাচ্ছে। তো হোপফুলি যে যুব প্রজন্ম একদম দূরে থাকবে, ক্লিন থাকবে, কারণ একবার যদি ট্র্যাপে পড়ে যায়, সেটা কিন্তু অতল গহ্বরে মানুষকে নিয়ে যাবে। এটার সমাধান কি? কেউ ধরুন এই ট্র্যাপে পড়ে গেছে, এরবার সে কি করবে? প্রথমত হচ্ছে অবিজ্ঞান অপবিজ্ঞান থেকে দূরে সরে আসবেন, কারণ সিউডো সায়েন্স গুলো আরো ডেঞ্জারাস। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া থাকে, অবশ্যই পেশাদারী লোকের সাথেই, যারা আছেন বিশেষজ্ঞ, তাদের সাথেই কথা বলবেন। প্রথমত একটা তো আমাদের কিছু আইন কানুন আছে, মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 সালে আছে, কিন্তু সম্প্রতি 2020 সালে একটা NMBS স্টার্ট হয়েছে, সরকারি প্রজেক্ট, যেটাকে বলে নেশা মুক্ত ভারত অভিযান। এই নেশা মুক্ত ভারত অভিযান হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্টের আন্ডারে, এবং সেখানে কিন্তু 238টি জেলাতে অল ওভার ইন্ডিয়াতে এবং 100টা জেলাকে মডেল করে আমরা NMBA চালু করেছি। সেখানে কি হচ্ছে, আমাদের অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে রয়েছে, এবং সেখানে সব রকম নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি রয়েছে, ওপিয়েড সাবস্টিটিউশন থেরাপি রয়েছে, এবং এগুলোতে ট্রিটমেন্টের মধ্যে আনতে হবে। তারপর তার একটা কাউন্সেলিং বা নির্বাচন, দুটোভাবে একসাথে কাজ করে। ওষুধ দিয়ে, যে কোনো নেশা ছাড়াতে গেলে 3টে পদ্ধতি লাগে। প্রথমটা হচ্ছে ডিটক্সিফিকেশন, মানে বিষক্ষয়ের মতো। ধরো যে অ্যালকোহল নিচ্ছে, তাকে আমরা একটা ওষুধের মধ্যে নিয়ে আসবো, ক্লোরডায়াজেপক্সাইড, লোরাজেপামের মতো। তারপর সেখান থেকে মোটিভেশনাল ইন্টারমিডিয়েট বিশেষ টাইপের কাউন্সেলিং ছিল, এটার জন্য ট্রেনিং লাগে। এই মোটিভেশন আছে, একটা গান আছে না, ক্যা পায়া নিহি তুনে ক্যা ঢুঁढ रहा है तू, তাহলে তুমি নেশা করে কি হারিয়েছো, আর নেশা যদি তুমি ছাড়ো তুমি কি পাবে। এই তুল্যমূল্য বিচার করা, পারিবারিক মূল্যবোধ, দাম্পত্য জীবনের কলহ, সমস্যা, সন্তানের প্রতি আমরা ঠিকমতো বিচ্যুত হয়ে কর্তব্য পালন করতে পারি না, সেই জায়গাগুলোর আঙ্গিকগুলো উঠে আসে। এবং তারপরে ফাইনালি আমরা করে রিল্যাক্স প্রিভেনশন। নেশা ছাড়াটা যতটা সোজা, দ্বিতীয়বার ধরাটা আরো সোজা। ল্যাপস মানে হচ্ছে তুমি কলতলায় পা পিছলে গেলে, মানে একবার ভুল করে কোনোদিন ড্রিঙ্ক করে ফেললে বা একটা সিগারেট খেয়ে ফেললে। কিন্তু রিল্যাক্স মানে হচ্ছে আবার সেই সাইকেলটা ঘুরে গেল। তোমাকে সেটাকে আটকাতে গেলে কিন্তু এই মনস্তাত্ত্বিক চিকিৎসা যেগুলো আছে, তার মধ্যে ফার্মাকোথেরাপি এন্ড সাইকোথেরাপি দুটোই কিন্তু যুগপৎভাবে করতে হবে। এটার সঙ্গে ওষুধ কতখানি জুড়ে রয়েছে? ভীষণ। তুমি তোমার মোবাইল ফোনটাকে যদি আজকে তুমি শুধু কাউন্সিলিং করে এখান থেকে বলো যে তুমি হচ্ছে স্যামসাং এর বেস্ট মোবাইল ফোন, চার্জ হও, 1 ফোঁটা চার্জ হবে না যতক্ষণ না তুমি প্লাগ ইন করছো। তাহলে ঠিক এখন আমাদের মস্তিষ্কের বেশ কিছু স্নায়ু সংবহন হয়েছে, যেটা আমাদের কেমিক্যাল লোচা বলা হয়, ঠিক আছে? সেই কেমিক্যাল যে সেরোটোনিন, ডোপামিন, নরপেনেফ্রিন, এগুলোর ইমব্যালেন্সের জন্য এগুলো হয়। তাই তুমি যখন সেটা ফিক্স করতে পারবে, ওষুধ দিয়ে আমরা কি করি, ক্রেভিংটাকে কমাই। এই যে নেই খাই এই নেশার প্রক্রিয়াটা, সাবস্টিটিউশন থেরাপি করি, উইথড্রল সিমটম কমে, এবং তার সাথে আমরা সেই পেশেন্টকে যদি ঠিক জায়গায় ব্লক করতে পারি, রিসেপ্টর ব্লক করতে পারি,
যেমন ধরো আমি যদি নেশা করছি অথচ আমার নেশার আনন্দটাই চলে গেল, তাহলে তো আমি দ্বিতীয় দিন থেকে নেশা করবো না। তাই সাইন্টিফিক্যালি আমাদের যে সমস্ত নিকোটিন রিসেপ্টর আছে বা ওপিয়েড রিসেপ্টর আছে সেগুলোকে আমরা ব্লক করি, এবং তার সাথে মনস্তাত্ত্বিক যে চিন্তন মনন পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি রয়েছে, এটা একসাথে কাজ করলে 80% সাকসেস রেট আছে যে কোনো নেশার ক্ষেত্রে, তুল্যমূল্য হয়। নিকোটিনের সাকসেস রেট বেশি, অ্যালকোহল আরেকটু কম, ওপিওয়েডের ক্ষেত্রে আরেকটু কম। তবে লেগে পড়ে থাকলে আমার এই দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি সাকসেস আসবে, নেশা মুক্ত করা যাবে। আচ্ছা, আমরা যে স্ট্রেসের কথা দিয়ে শুরু করেছিলাম, স্ট্রেস এখন খুব বেশি প্রতিটা মানুষের। তো স্ট্রেস থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটা থেকে কোন প্রজন্ম সব থেকে বেশি মানে এফেক্টেড হচ্ছে? দেখো, অ্যাডোলেসেন্ট 10 থেকে 19 বছর যেটা বললাম, সারা পৃথিবীতে ভারতবর্ষে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি, এবং তার দুটো কারণ হচ্ছে ব্রেকআপ ইন রিলেশনশিপ আর একটা হচ্ছে ফেলিওর ইন এক্সামিনেশন। এই যখনই তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি, নিট, জেই, অ্যাডভান্স এসব রেজাল্ট বেরোতে থাকে, আমরা খারাপ খবরগুলো পেতে শুরু করি। ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় সবাই প্রথম হবে না, মনে রাখতে হবে বিল গেটস নিজে কিন্তু স্কুল ড্রপ আউট ছিল, এবং আইজাক নিউটন বা অ্যালবার্ট আইনস্টাইন তাদেরও ডিসলেক্সিয়া বলে একটা অসুখ হয়েছিল প্রথম দিকে। কিন্তু আমাদের বাবা মারা সবসময় মনে করেন যে তাদের সন্তানই প্রথম হবে, এবং একটা সবচেয়ে কমন ডায়ালগ সিঙ্গিং তারা বলেন, আমি আমার সন্তানকে একদম চাপ দিই না। এর চেয়ে বড় মানসিক চাপ আর কিছু হয় না যে গান পয়েন্টে রেখে বলে, দেখ তোকে কিন্তু চাপ দিই। তাই বাবা মাকে আগে কাউন্সেলিং করার প্রয়োজন, কিভাবে আমরা এগোবো। একদম। সময় একটা বিজ্ঞাপনী বিরতির, আমরা এক্ষুনি ফিরবো। পরে আরো বিভিন্ন ইন্টারেস্টিং কথা, ইন্টারেস্টিং আলোচনা থাকবে, আমাদের সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাইডিজিটেকে। মাইডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাইডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। দেখে যাওয়ার আগে আমরা বিভিন্ন স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং অ্যাডোলেসেন্স যারা রয়েছে তারা এতে বেশি আক্রান্ত হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবার আপনি বলুন আপনার অভিজ্ঞতাতে যে মানে কতদিন সময় লাগবে কেউ যদি এইভাবে আক্রান্ত হয়, তার বেরোতে কতদিন সময় লাগবে? ইমিডিয়েট রিলিফ পেতে লাগে 3 থেকে 6 সপ্তাহ, কারণ আমাদের নিউরো ট্রান্সমিটারগুলো যেভাবে ইমব্যালেন্স হয় সেটাকে সেট করতে 3 থেকে 6 সপ্তাহ ওষুধগুলো কাজ করে। SSRI বলে একটা ওষুধ আছে সেক্ষেত্রে, কিন্তু তারপরে ডিপেন্ড করে হচ্ছে এটা ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড না সাকসেস এপিসোড। মনে রাখবেন, ক্যাচ দেম ইয়ং, মানে যত তাড়াতাড়ি আপনি অসুখটাকে ডায়াগনোসিস করবেন এবং যত তাড়াতাড়ি চিকিৎসা করা শুরু করবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন দেরি করে ফেলি অ্যাডভান্স স্টেজ, আপনি স্টেজ 4-এ ক্যান্সারকে চিকিৎসা করলে যা সাকসেস রেট আর স্টেজ 1-এ বুঝতেই পারছেন তার আকাশ পাতাল তফাৎ।
তাই ডিপ্রেশন অ্যাংজাইটি যখন আসবে সেটা একদম প্রথম থেকে মনে রাখবেন আমাদের পুয়ার স্কলাস্টিক পারফরমেন্স মানে পরীক্ষার রেজাল্ট খারাপ বা অকৃতকার্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোনো না কোনো জায়গায় সেই স্টুডেন্টের কিছু সমস্যা হচ্ছে এবং সে বুঝতে পারছে না। যেমন ধরো ডিসলেক্সিয়া, যেটা হয়তো আমরা একটা সিনেমায় তারে জমিন পরে দেখতে পেয়েছি যে কিভাবে লেটার মিরর ইমেজ গুলো যেমন বি পি ডি কিউ এই 4টে লেটার যদি ইংলিশে ভাবি তাহলে একটা ভার্টিক্যাল লাইনের পর একটা ডান দিকে গেলে নিচের দিকে গেলে বি, বাদিকে গেলে ডি, উপরের দিকে ডান দিকে পি, বাদিকে কিউ, বা ধরো ওয়াজ আর স WS উল্টো দিলে SAW, এইগুলো মিক্স আপ হয়ে যায়। অ্যারিথমেটিক ডিসঅর্ডার সব পরীক্ষায় সব কিছুতে ভালো করছে, অঙ্কেতে খারাপ করছে। অঙ্কটা একটা কনসেপচুয়ালাইজেশন জায়গায়। অ্যারিথমেটিক ডিসঅর্ডার বা ম্যাথমেটিক ডিসঅর্ডার ইজ এ টাইপ অফ লার্নিং ডিসএবিলিটি, LD বলি আমরা। এবং এই লার্নিং ডিসএবিলিটি প্রথম থেকে না ধরলে দেরি হয়ে যাবে এবং পরে রেজাল্ট খারাপ হতে থাকবে। ডিপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা ঠিকমতো সুযোগ পড়েও চিকিৎসা না করি তাহলে আমরা তো অনেক মিডিয়া সেলিব্রিটির অনেক ক্যাটাস্ট্রফি আমরা একটা সময় স্পেটস অফ সুইসাইডের ঘটনা প্রত্যেক টিভি চ্যানেলে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যাকালীন যে খবরগুলো, এগুলো প্রত্যেকটাই প্রিভেন্ট করা যায়। তবে সবচেয়ে যেটা সিভিয়ার যেটা আমাদের অসুখগুলো আমরা বলি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার ভিনসেন্ট ভ্যান গগেরও ছিলেন। তারা একটা সময় ডিপ্রেশনের দেখবে সব সাদা কালো আঁকা পোর্ট্রেট গুলো, আর যখন তোমার কালারফুল ইমেজ ছিল তখন কত রং, সেই ভারসাম্য সেই অতুলনীয়। তো সেই জায়গাগুলো সঠিকভাবে। আরেকটা নেগলেক্টেড সেগমেন্ট হচ্ছে ওল্ড এজ, বয়স্ক মানুষ। কারণ আমরা যদি একটা বাড়িতে বাচ্চা শিশুর রাত 2টোতেও জ্বর আসে, আমরা পিডিয়াট্রিশিয়ান কোথায় খুঁজে বেড়াই, কিন্তু 75 বছরের বাবা বা মা কোমরে ব্যথা, চোখে দেখতে পাচ্ছেন না, কানে শুনতে পাচ্ছেন না, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতায় হচ্ছে, দেখা যাচ্ছে তাকে নিয়ে যাওয়ার মতো আমাদের কারোর সময় নেই। আজ যাচ্ছি কাল যাচ্ছি করে কারোর সময় হচ্ছে না। তাই প্রত্যেকটা জায়গায় একটি সঠিকভাবে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে আজকে ভারতবর্ষ কেন এগিয়ে আছে। আজকে ভারতবর্ষ তার হিউম্যান রিসোর্স, আমরা সিলিকন ভ্যালিকে চালাচ্ছি। তাহলে আমরা যদি মানব সম্পদ যেগুলো আছে, যেটা হয়তো এই মানসিক অসুখগুলোর কারণে তারা বিচ্যুত হচ্ছে, সঠিকভাবে বিকশিত হতে পারছে না, তাদেরকে যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে আমরা এখনও আছি এবং সারা পৃথিবীর মধ্যে বুদ্ধিমত্তার দিক থেকে ভারতবর্ষে এবং বিশেষত বাঙালি তারা সেরা। আমাদের 6.5 নোবেল প্রাইজ আছে, মনে রাখতে হবে। তাই সেই হিসেবে অর্ধেকটা বললাম কারণ বাংলাদেশের সাথে হাওয়া, তো তাই সেই জন্য আমাদের আবার আগের দিকে তাকিয়ে চলতে হবে, নেগেটিভিটির জায়গা নেই এবং প্রত্যেকটা জায়গায় মেন্টরশিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজকে বাবা মা সবসময় কি করে, তারা শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চায়। আমরা একটা টার্ম ইউজ করি, পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। বাবা মা বন্ধুর মতো হতে পারে কিন্তু বন্ধু হতে পারবে না। আর আমরা কারা? আমরা হচ্ছি পেরেন্টস নই, আমরা টিচার্স নই, আমরা হচ্ছি মেন্টর। ChatGPT, সিরি, গুগল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো সমস্যা হবে আমাদের জানাবে, আমরা সেটার সঠিক রাস্তা দেখাবো ওষুধ দিয়ে এবং ওষুধের সাথে কাউন্সিলিং করবো। আচ্ছা, বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আপনি বলছিলেন, বাইপোলার ডিসঅর্ডার কি? এটা খুব কমন টার্ম একটা এখন। বাই মানে 2 আর পোল মানে দিক, মানে দুটো দিক আছে। আর নর্থ পোল আর সাউথ পোল যেরকম, তার উপরের দিকটা যখন উঠবে তখন অতিরিক্ত আনন্দ হবে, বেশি কথা বলতে ইচ্ছে করবে, বেহিসাবি খরচা করতে ইচ্ছে করবে, ঘুমের প্রয়োজন কমে যাবে এবং মনে হবে আমি যেটা বলছি সেটাই ঠিক, তর্ক বিতর্ক করবে। এটা বলে ম্যানিক ফেজ। তার একটু কম হলে বলে হাইপোম্যানিক ফেজ। আর ডিপ্রেশন হচ্ছে নিচের দিকে, মনে আনন্দ নেই, ফুর্তি নেই, এনার্জি নেই, কিছু ভালো লাগছে না, কান্না পাচ্ছে, বুকের কাছে মনে হচ্ছে পাথর চেপে বসে আসছে, ঘুম কমে যাচ্ছে এবং মনে হচ্ছে আত্মহত্যা করি। তা বাইপোলার ডিসঅর্ডারে দুটো সুইং খুব হয়, একটা হচ্ছে ম্যানিক হাইপোম্যানিক আর যে ডিপ্রেশনের ফেজ। আমরা কিন্তু ম্যানিয়া বলতে চলতিভাবে আমরা ভাবি হাত ধোয়াধুয়ি করাটাকে ম্যানিয়া, ওটা কিন্তু একদম মিসনোমার। হাত ধোয়াধুয়ি করার অসুখটাকে বলে OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা খুঁতখুঁতে রোগের অসুখ। বাইপোলার ডিসঅর্ডারের কিন্তু একটা সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস, ইউনিপোলার ডিপ্রেশনে 100 জনের মধ্যে 15 জন আত্মহত্যার চেষ্টা করে। বাইপোলার ডিপ্রেশনে 25 থেকে 50% লোক কিন্তু আত্মহত্যার চেষ্টা করে। তাই এই ক্ষেত্রেটা আরো বেশি আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখন যেরকম যতখানি স্ট্রেস বেশি সেই জায়গা থেকে ঘুম কম হয় মানুষের, বা অ্যাঙ্গার ইস্যু হয়ে যায়, সামলানো যায় না সবটা, তো সেইগুলোকে কিভাবে ম্যানেজ করা সম্ভব? আমাদের যে ক্লকটা নর্মাল ঘড়িটা দিবে সেটা হচ্ছে 24 ঘন্টা চলে। আমাদের শরীরের ভেতরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, সেটা 24.5 ঘন্টা, মানে 30 মিনিট সবসময় এগিয়ে চলে। এবং আমাদের ইয়ং জেনারেশনের সমস্যা হচ্ছে DSPS হয়, ডিলেড স্লিপ ফেজ সিনড্রোম। আমরা রাত জাগছি, 3টে 4টে 5টায় ঘুমোতে যাচ্ছে আর ঘুম ভাঙছে সকাল 10টা 12টা 11টা
আজকালকার জেনারেশন হয়তো জানে না যে সূর্য কোন দিকে ওঠে বা পূর্ব দিক কোনটা, কারণ এত দেরি হয়। এবং রাত্রেবেলা আমরা 3টে বিঞ্জ করি। একটা হচ্ছে ফুড বিঞ্জিং, তুমি দেখবে যত অ্যাপে অর্ডার দেওয়া হয় খাবার সব রাতে হয়। ডেটা বিঞ্জিং, সমস্ত মোবাইল সার্ভিস প্রোভাইডার ডেটাগুলো ফ্রি দেয়। আর তার থার্ড হচ্ছে ওয়েব সিরিজ বিঞ্জিং, তুমি নাম্বার 1 দেখতে থাকলে 12 নম্বর এপিসোড অবধি তোমাকে দেখতে হবে, ফলে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক সেটা শিফট হয়ে যাচ্ছে। এবং এই ঘুমে অনিদ্রা হলে কি হবে? ইনসমনিয়া হবে। ইনসমনিয়া মানে কি? ডিফিকাল্টি ইন ফলিং অ্যাসলিপ, ডিফিকাল্টি ইন মেইনটেনিং অ্যাসলিপ, আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং অ্যান্ড ডে টাইম কনসিকুয়েন্স। মানে আমার ঘুম আসতে দেরি হচ্ছে, মাঝরাতে ঘুম ভাঙছে, সকাল সকাল ঘুম উঠে যাচ্ছে, আর সারাদিন একটা ক্লান্ত অবসন্নতা রয়ে যাচ্ছে। আর বয়স্ক মানুষরা তাড়াতাড়ি শুতে চলে যাবে, এদের বলে ইএসপিএস, আর্লি স্লিপার সিনড্রোম। তাদের আবার ঘুমটা ভেঙে যায় ভোর 2-2:30টার সময়, এবং সকাল সকাল তাদের মধ্যে। এবং ডিপ্রেশনের একটা কার্ডিনাল সাইন হচ্ছে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং। এবং ম্যাক্সিমাম সুইসাইড ঘটে হচ্ছে ভোর রাতের দিকে, সকালে উঠে খুব খারাপ লাগে। আর ঘুম না হলে ড্রাইভিং এ কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স সবচেয়ে বেশি। দেখা গেছে যে সবচেয়ে বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল 4টে থেকে 6টা এবং দুপুর 2টো থেকে 4টের মধ্যে। এই সময়টা ড্রাইভিং যারা করেন তাদের স্লিপ ডিপ্রাইভেশনে সবচেয়ে বেশি ডোজিং বা ঘুমের প্রবণতাটা বেড়ে। তাই সঠিক ঘুম না হলে, স্ট্রেস বাড়লে একের পর এক চেন রিয়াকশনে কিন্তু এক একটা মানসিক সমস্যা উদ্ভূত হবে। আচ্ছা, আপনি যে মানে এত বছর ধরে আপনার এই ধরনের মানুষদেরকে ট্রিট করছেন, তো আপনার কি কি অসুবিধে বা চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? অসুবিধা হয়নি, আমি আমার সাবজেক্টটাকে প্যাশনেটলি ভালোবাসি। উই অল আর ভেরি গুড স্পিকার সিঙ্গিং, আমরা সবাই খুব সুবক্তা, বাট ভেরি ফিউ অফ আস আর গুড লিসনার্স। তোমাকে যদি এই সাবজেক্টে ভালো করতে হয় তাহলে তোমাকে ভালো শুনতে হবে, এমপ্যাথিক লিসেনিং, যতই তুমি ব্যস্ত হও। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরও স্ট্রেস দরকার, স্ট্রেস বাড়ে, কিন্তু আমাদের ফ্যামিলি বন্ডিং সেগুলোও রাখতে হয়, কারণ আমরাও মানুষ। তবে যেটা চেঞ্জ আসছে সেটা সবচেয়ে যেভাবে সুনামির মতো এখন এই মানসিক সমস্যা উদ্ভূত হচ্ছে, তা ভীষণ ভীষণ মানে আমাদের করতে অ্যালার্মিং। নতুন চিকিৎসা পদ্ধতি কিছু আসছে, সেটা জানা দরকার, ওষুধের বাইরে। তার মধ্যে একটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। আগে তো আমাদের ইসিটি দেওয়া হতো, ব্রেনে কারেন্ট দেওয়া হতো চার্জ, যেটা আমাদের একটা সময় ওয়ান ফ্লু হতো কুকুজ নেস্টে খুব খারাপভাবে দেখানো হয়েছিল। পরবর্তীকালে মাননীয় অপর্ণা সেনের 15 পার্ক এভিনিউতে সেটা কিছুটা বেটার ওয়েতে পোর্ট্রে করা হয়। তবে এখন আরটিএমএস মানে ব্রেনে চুম্বক দিয়ে আরো চিকিৎসা, রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন আছে। এছাড়াও ইনভেসিভ ট্রিটমেন্টগুলোর মধ্যে ভেগাস নার্ভ স্টিমুলেশন রয়েছে। এগুলো প্রত্যেকটা একটা নতুন আঙ্গিকে নিয়ে আসছে। এগুলোকে সবই মানে ওষুধ সংক্রান্ত নাকি যন্ত্র দিয়ে ট্রিট করা হচ্ছে? কিছু ইনভেসিভ আছে, নন ইনভেসিভ। যেমন নন ইনভেসিভ মানে হচ্ছে আমি বাইরে থেকে দিচ্ছি, তার মধ্যে ইসিটি রয়েছে, আরটিএমএস রয়েছে। আর ইনভেসিভ মানে হচ্ছে আমি ব্রেনের ভেতরে কোনো একটা ইলেকট্রোড ঢুকিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন, যেটা পার্কিনসনিজমেও করা হয় এবং সেটা কিন্তু ডিপ্রেশনেও কাজে লাগে। ব্রেনের স্পেসিফিক জায়গা, ধরো বেসাল গ্যাংলিয়া বা কডেট নিউক্লিয়াস আমরা পয়েন্ট আউট করে সেটা করতে পারছি। তাই আগামী দিনে হয়তো সিঙ্গিনি এমন দেখবো যে হয়তো এরপর ব্লুটুথের মাধ্যমে আমরা সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন করে অ্যাডজাস্ট করে ট্রিটমেন্ট করবো। সায়েন্স ইভলভিং 1995 থেকে 2016 এই দীর্ঘ 21 বছরে 4টে নোবেল প্রাইজ কিন্তু নিউরো সায়েন্স থেকে এসেছে। অ্যাপ্লাই শেয়ার উপর কাজ করলে এরিক কেন্ডেল পেয়েছিল প্রথমে, আর পরবর্তীকালে জি সেল, প্লাক সেলের উপর করতে হয়েছে। আমাদের ব্রেনেও একটা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম আছে, সেই জাতিস্বরের মুকুলের মতো। তুমি যদি হারিয়েও যাও এই রাস্তার মধ্যে কোন জায়গাতে কোন বাদিকে কোথায় কি ছিল, ডান দিকে কি ছিল, 20 বছর আগেও তুমি এসে থাকলে আইডেন্টিফাই করতে পারবে। তাই নিউরো সায়েন্সের এই জগৎ সেই সিগমন্ড ফ্রয়েডের কনশাস, আনকনশাস, প্রিকনশাস ডোমেন থেকে, ইগো, সুপার ইগো থেকে আস্তে আস্তে আমরা পয়েন্ট করতে পারছি যে ঠিক লোকালাইজেশন অফ সিমটম কোথায়। দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য নিউরো সায়েন্স অ্যান্ড নিউরো সাইকিয়াট্রি। হ্যাঁ, একদম খুব সুন্দর বললেন যে মাথার মধ্যে যা কিছু হারিয়ে গেছে সেই সমস্ত পয়েন্টগুলো কানেক্ট করা সম্ভব এই ট্রিটমেন্টের সাহায্যে। তো আমি এখান থেকে জিজ্ঞেস করব যে আপনার ক্যারিয়ারে এমন কোনো ইন্টারেস্টিং ঘটনা যেটা আপনি শেয়ার করতে চাইবেন, যে কোনো একটা খুব টার্ন অ্যারাউন্ড হয়েছে কোনো পেশেন্টের, পুরোপুরি বদল এসেছে জীবনে। এরকম ইন্সপায়ারিং স্টোরি তো প্রচুর থাকে, তবে মন গড়া কাহিনী না। এখন একটা মনে আছে কথা, যে রাত 2টোর সময় এক ভদ্রমহিলা আমায় ফোন করেছিলেন এবং ফোন করে বলেছিলেন, ডাক্তারবাবু আমি খুব অসময় বিরক্ত করলাম, দুঃখিত, তা আপনি কি ঘুমোচ্ছিলেন? তা ইউজুয়ালি তো আমরা ঘুমোই। তা বললাম না, বলুন আপনার কি দরকার। ঠান্ডা মাথায় শুনছিলাম, যদিও খুব ক্লান্ত ছিলাম, 1 ঘন্টা আগে সবাই ঘুমোতে গেছে। তা তিনি কিছু কথা বললেন, আমি শুনলাম, আমি তাকে আশ্বস্ত করলাম এবং মিনিট 20-25 কথাটা হলো। আপনি নিশ্চিত থাকুন, আপনি আসুন, আমি অবশ্যই এর সুরাহা করব। পরের দিন সেই ভদ্রমহিলা এলেন এবং বললেন, ডাক্তারবাবু আপনি আমার ফোনটা ধরলেন, আমার হাতে 100টা ট্যাবলেট রাখা ছিল এবং আমি কিন্তু সুইসাইড করার জন্য বদ্ধপরিকর ছিলাম। কিন্তু আমার মনে হলো যে রাত্রিবেলা এত রাতেও যদি আমার কথা শোনার মতো পৃথিবীতে একজন থেকে থাকে, তাহলে আমার নিশ্চয়ই জীবনে বেঁচে থাকার নিশ্চয়ই কিছু রয়েছে। তাই যে মানুষ আত্মহত্যা করতে যায় তার 90% মানুষ 1 মাসের মধ্যে কোনো না কোনো ক্লু দেবে তার কাছের লোককে, এবং 7 দিনের মধ্যে অন্তত 70% মানুষ যেমন গিভ অ্যাওয়ে করে দেবে, তার দামি জিনিসগুলো অন্যকে দিয়ে দেবে।
হয়তো তার মোবাইলটা কাউকে দিয়ে দিল, বা হয়তো একটা প্রেশাস গিফট দিয়ে দিল যেটা পেয়েছিল, তার মানে বুঝতে পারি সিগন্যালগুলো। আমার আরেকটা গল্প ছোট্ট করে বলি, সেটা হচ্ছে এক ভদ্রমহিলা, তিনি আমাকে একটা মিষ্টির প্যাকেট দিতে এসেছেন। আমি বললাম দেখুন ডাক্তার বলেছে আমাদের তো কোনো গিফট নেওয়া উচিত না, এথিক্যালি এটা উচিত না। তা বললো না ডাক্তারবাবু আপনাকে রিকোয়েস্ট করুন এই শেষবারের মতো। এই শেষবারের মতোটা আমার না স্ট্রাইক করে গেল ব্রেনে, কারণ আমার এক্সপিরিয়েন্স বলে ঠিক নয়। আমি সবাইকে বাড়ির বাকি লোককে সরিয়ে দিলাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ তিনি সেদিন রাতেই আত্মহত্যা করবার জন্য যাবতীয় সরঞ্জাম কিনে এনেছিলেন, শুধু আমাকে একটা ভ্যালুয়েবল গিফট, যেহেতু আমি তার পুরনো ডাক্তার এবং আমাকে অনেক বছর বাদেই তিনি দেখা দিয়েছেন। আমি তারপর তাকে আশ্বস্ত করলাম, ওষুধ প্রয়োগ করলাম, এবং তিনি আবার এখন কিন্তু স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দেই রয়েছে। একদম দুটো ভীষণ ইন্টারেস্টিং গল্প আমরা শুনলাম, গল্প নয় একদম বাস্তব ঘটনা, যেটা কিন্তু আমাদের আমরা সচরাচর অনেক ক্ষেত্রেই দেখে থাকি আমাদের আশেপাশে এরকম ঘটনা। তো আমরা সাধারণত এগুলোকে পাত্তা দিই না, আমরা হয়তো মুখ ঘুরিয়ে সরে যাই। এটা আমাদের নিজেদের অ্যাওয়ারনেসও থাকে না অনেক সময়। সেই অ্যাওয়ারনেসের জায়গাটাও তৈরি করা দরকার, যে পাশের মানুষকে কিভাবে এমপ্যাথেটিক লিসনিং, মানে পাশের মানুষের কথা কিভাবে শোনা যায়, চুপচাপ অ্যাটলিস্ট কিছু না করতে পারলেও যে শোনার একজন মানুষ আছে, সেটাও কতখানি দরকার। আচ্ছা, ওষুধ নিয়ে আমাদের একটা কিন্তু এখনো ট্যাবু রয়েছে যে মানে সাইকিয়াট্রিক এই মেডিসিনগুলো খাওয়া ঠিক নয়। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? মানে অনেক সময় যে ঘুম আসে ওষুধ খেলে, বা আরো অন্যান্য কোনো সুদূরপ্রসারী এর খারাপ এফেক্ট হয়, এমনটা বলা হয়। আমি প্রথমেই বলছিলাম না যে সাইকিয়াট্রিস্টের মুখ দেখলে 3 দিন খারাপ যায়। সাইকিয়াট্রিস্টের পাশে কেউ সোশ্যালাইজ করে আসেনি। সেই মেট্রো রেলে বসছিলাম, দুজন সুন্দরী মহিলা পাশে ছিল, উঠে গেল, বলে না না আপনি সাইকিয়াট্রিস্ট। আর সাইকিয়াট্রিস্টের ওষুধ 1 মাস খেলে লিভার, কিডনি, হার্ট, লাং নষ্ট। এই জাতীয় মানুষের কল্পনা এখন অতীত। প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, টেস্টেড এবং আধুনিক যে ওষুধগুলো আসছে, এবং প্রিসিশন মেডিসিনের যুগে আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে ওষুধগুলো প্রয়োগ করা হয়, প্র্যাকটিক্যালি সাইড এফেক্টলেস 3 থেকে 6 সপ্তাহে মানুষ মিরাকেলের মতো তার চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই স্টিগমাগুলো দূর করে আসুন আমরা সত্তর মনোরোগের চিকিৎসাগুলো করতে এগিয়ে আসি। একদম আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে ছিলাম এবং একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে কথা আপনাদেরকে আমি বলবো, যে এই এপিসোড থেকে আপনারা যেটা জানতে পারলেন, যে মনোরোগ নিয়ে ইমিডিয়েট কিন্তু আমাদের অ্যাকশন নেওয়া দরকার, যতক্ষণ পর্যন্ত না, মানে যদি এটা একদম এক্সট্রিমে চলে যায় তখন কিন্তু আর ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তার ফলে এটা নিয়ে একদম সত্তর অ্যাওয়ারনেস তৈরি করা এবং আপনার পাশের মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য স্কাই নিউজ বাংলাতে। আপনাকে কিন্তু একেবারে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের এপিসোড শেষ করছি। আবার আসবো সুস্থ থাকুনের অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।